সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্সের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রাক কথন থেকে দ্বিতীয় যে আলোচ্য বিষয়টি রয়েছে নবজাগরণ ও মানবতাবাদ সে সম্পর্কে আলোচনা করে নেব। আমাদের প্রাক কথনেই দেখো ইউরোপ ও আধুনিক যুগ অর্থাৎ ইউরোপ মহাদেশটি কিভাবে ধীরে ধীরে পরিবর্তনের মধ্য দিয়ে প্রাচীন যুগ ও মধ্যযুগ এবং সবশেষ আধুনিক যুগে কিভাবে পদার্পণ করেছিল, বিশেষত কিভাবে মধ্যযুগ থেকে আধুনিক যুগে বিবর্তন তার ঘটেছিল, সেটি মূলত আমাদের মূল আলোচ্য বিষয় প্রাক কথন থেকে। আরেকটি যেটি বিশেষ কথা যে আমাদের কিন্তু এই প্রাক কথন থেকে কোনোরূপ কোনো প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে না, কিন্তু আমরা যদি বিশ্ব ইতিহাসটিকে বুঝতে হয় বা ক্লাস 9-এর ইতিহাসটিকে আমাদেরকে বুঝতে হয়, তাহলে এই প্রাক কথনের যে সমস্ত আলোচ্য বিষয়গুলি রয়েছে সেগুলি আমাদের বুঝে নেওয়া দরকার। যে কারণে যে দ্বিতীয় আলোচ্য বিষয়টি রয়েছে নবজাগরণ ও মানবতাবাদ সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করে নেব। এর পূর্বে আমরা আলোচনা করেছিলাম রাজতন্ত্র কি এবং পোপতন্ত্র কি এবং কিভাবে এটি ইউরোপের সমাজে বিস্তার লাভ করেছিল সে সম্পর্কে আলোচনা করেছিলাম। তাহলে এই নবজাগরণ কি? দেখো, মূলত নবজাগরণ কোনো একটি বিষয়বস্তুকে কেন্দ্র করে গড়ে ওঠেনি। নবজাগরণ যেটি মূলত একটি আন্দোলন, সেটি সর্বক্ষেত্রে, যেখানে সমাজ, ধর্ম, শিক্ষা এবং অন্যান্য যে শিল্পকলা সেই সমস্ত ক্ষেত্রে সংস্কার কার্য চলেছিল। অর্থাৎ যে সমস্ত ব্যবস্থাগুলি চলে আসছিল মধ্যযুগ থেকে তার পরিবর্তন এখানে ঘটানো হয়েছিল নবজাগরণের মধ্য দিয়ে। নবজাগরণকে রেনেসাঁসও বলা হয়ে থাকে। এই রেনেসাঁস কথাটি প্রথম ব্যবহার করেছিলেন মিসলে। মিসলে এই কথাটি বা রেনেসাঁস কথাটি প্রথম ব্যবহার করেছিলেন। তার মতে এই নবজাগরণ বা রেনেসাঁস হলো প্রকৃতিকে এবং পৃথিবীকে, মানুষকে নতুন ভাবে চেনা। পৃথিবীর যে প্রকৃতি রয়েছে সেই প্রকৃতি এবং মানুষকে নতুন ভাবে চেনাকে নবজাগরণ বলে তিনি অভিহিত করেছেন। তাহলে এই নবজাগরণ মূলত কি? একটি আন্দোলন যার মধ্য দিয়ে অনেকদিন ধরে বা বহুদিন ধরে সমাজে যে ধারা প্রচলিত হয়ে আসছে তার পরিবর্তন ঘটানো হয়েছিল এই নবজাগরণের মধ্য দিয়ে। তাহলে নবজাগরণ কি সেটা আমরা আলোচনা করে নিলাম। এই নবজাগরণের সূত্রপাত কোথায় হয়েছিল? নবজাগরণের মূলত সূত্রপাত ঘটেছিল ভূমধ্যসাগরীয় অঞ্চলে গ্রিক এবং রোমকে কেন্দ্র করে যে একটি নতুন সভ্যতা গড়ে উঠেছিল, সেই সভ্যতাতেই এই নবজাগরণের প্রথম সূত্রপাত ঘটেছিল। কোন কোন অঞ্চলটা আমি বললাম? গ্রিক এবং রোম। এই যে রোমের কথা বললাম, এটি মূলত কি না ভূমধ্যসাগরীয় অঞ্চলের প্রান্ত দেশে এগুলি অবস্থিত রয়েছে, এই দুটি শহরে। তো এই রোম আবার দুটি ভাগে বিভক্ত, একটি পূর্ব রোম ও পশ্চিম রোম। এই পশ্চিম রোমের পতন ঘটেছিল অনেকদিন আগেই, জার্মানিদের আক্রমণের কারণে এই পশ্চিম রোমের পতন ঘটেছিল। কিন্তু পূর্ব রোম, যেখানে 1453 খ্রিস্টাব্দ পর্যন্ত কনস্টান্টিনোপলের আক্রমণের আগে বা কনস্টান্টিনোপল এর ছিল রাজধানী, তো কনস্টান্টিনোপলের পতনের আগে পর্যন্ত এর অবস্থান লক্ষ্য করা গিয়েছিল। মূলত পশ্চিম রোমের পতনের পরবর্তীকালে কেবলমাত্র পূর্ব রোমকে কেন্দ্র করে সাহিত্য এবং দার্শনিকরা, শিল্পকলারা তাদের সাহিত্য চর্চা, শিল্পকলা চর্চা এবং সংস্কৃতির যে চর্চা সেটিকে বজায় করে রেখেছিল এবং সেটি খুব ধীর গতিতে তার আলোচনা বা চর্চা হচ্ছিল। খুব একটা প্রসার লাভ করতে পারছিল না এই সময়কালে, কারণ যেহেতু রোম শহরটি দুটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, সেখানে একটি ভাগের যখন লুপ্ত হয়ে গেছে বা অবসান হয়ে গেছে, তো আরেকটি ভাগকে কেন্দ্র করে খুব ধীর গতিতেই এর প্রসার ঘটেছিল। কিন্তু যখন 1453 খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপলেরও পতন ঘটলো, তখন সেখানকার যে সমস্ত বৌদ্ধিক মানুষজনেরা ছিলেন, দার্শনিকরা ছিলেন, শিল্পকলার মানুষজনেরা ছিলেন, তারা চলে গেলেন কোথায় না ইতালির ফ্লোরেন্স শহরে। তারা ইতালির ফ্লোরেন্স শহরে গিয়ে ইতালির ফ্লোরেন্স শহরে তারা চলে গেলেন এবং সেখানে গিয়ে তারা তাদের এই ধরনের
চর্চা বা সাংস্কৃতিক চর্চা চালিয়ে যেতে থাকলেন। তো এই ইতালির ফ্লোরেন্স শহরকে কেন্দ্র করে মূলত যে নবজাগরণের সূত্রপাত সেটা ঘটেছিল। তার আগে এই ধরনের শিল্প চর্চা বা শিল্পকলার চর্চা মূলত এই রোমে ঘটেছিল, কিন্তু যখন এটি স্থানান্তরিত হয়ে ইতালির ফ্লোরেন্স শহরে গেল তখন সেটি খুব বৃহৎ আকার লাভ করতে থাকলো। তাহলে নবজাগরণের সূত্রপাত কোথায় ঘটেছিল এবং কিভাবে সেটি অন্য একটি জায়গায় স্থানান্তরিত হয়েছিল সেটিও আমরা আলোচনা করে নিলাম। 3 নম্বর যে পয়েন্টটি রয়েছে, অতীতের পুনরুদ্ধার। অতীতের পুনরুদ্ধার অর্থাৎ কি না, তাদের যে অতীত ঐতিহ্যটি ছিল, যদি আমরা ভারতের সাথে এটিকে তুলনা করি, আমাদের ভারতবর্ষে নবজাগরণ মূলত ঘটেছিল 19 শতকে, যখন ব্রিটিশরা ভারতবর্ষে তাদের সাম্রাজ্য বিস্তার করা শুরু করে দিয়েছিল। যখন তাদের সাম্রাজ্য বিস্তার করা অনেকটাই অগ্রগতি ঘটেছিল, তখন একটি মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর উদ্ভব ঘটেছিল, যারা ওই সময়ে যে সমস্ত কুসংস্কারগুলি প্রচলিত ছিল তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করা শুরু করেছিল। সেক্ষেত্রে অনেকটাই পাশ্চাত্য শিক্ষারও ভূমিকা ছিল। তো ভারতেও যে নবজাগরণটি ঘটেছিল সেটিও কিন্তু তাদের অতীত ঐতিহ্যকে পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করেছিল। সেখানে তারা তাদের বেদ উপনিষদে যে ধারাগুলি রয়েছে, যে ধরনের বেদ এবং উপনিষদে মানুষজন জীবন চর্চা করত, সেই ধারাটিকে তারা পুনরায় স্থাপন করার চেষ্টা করেছিল। এবং মধ্যযুগে যে সমস্ত কুসংস্কারগুলি ছিল, যেমন সতীদাহ প্রথা, কন্যা সন্তান বিসর্জন, বহুবিবাহ, এই ধরনের কুসংস্কারগুলিকে তারা লুপ্ত করতে চেয়েছিল এবং এর বিরুদ্ধে তারা প্রতিবাদ গড়ে তুলেছিল। এটি ছিল কি আমাদের ভারতবর্ষে। তাহলে স্বাভাবিকভাবে যেটি 1453 পর কনস্টান্টিনোপলের পতনের পর ইউরোপ মহাদেশে যে নবজাগরণটি ঘটেছিল, সেখানেও মূলত মধ্যযুগে যে কুসংস্কারগুলি ছিল সেগুলিকে বিনাশ করার চেষ্টা করা হয়েছিল। মধ্যযুগে কুসংস্কার মানে কি? এর আগে যখন আমরা পোপতন্ত্র এবং রাজতন্ত্রের মধ্যে আলোচনা করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে পোপতন্ত্র এবং রাজতন্ত্রের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত ঘটেছিল। কেন? কারণ সেখানে রাজা তার সাম্রাজ্যের মধ্যে ক্ষমতা বিস্তার করবে নাকি পোপ বিস্তার করবে, সেটি নিয়েই তাদের দ্বন্দ্বের সূত্রপাত ঘটেছিল। কারণ পোপরা এখানে তাদের নিজস্ব একটি শাসন ব্যবস্থা স্থাপন করে ঐশ্বরিক ধারণার মধ্য দিয়ে মানুষকে অতিবাহিত বা চালনা করতে চেয়েছিল। অর্থাৎ তারা কি মানুষকে বোঝাতে চেয়েছিল যে তারা ঈশ্বরের একটা প্রতীকী রূপ, তারা ঈশ্বরেরই একটা অংশ। তারা যদি কোনো মানুষকে আশীর্বাদ করে তাহলে তার ভালো হবে, তারা যদি কাউকে অভিশাপ দেয় তাহলে তার খারাপ হবে। এ ধরনের একটি ধারণা তারা মানুষের মধ্যে প্রচার করেছিল এবং এই ধারণাকে প্রচার করার মধ্য দিয়েই পোপরা মূলত কি তারা সাম্রাজ্যের মধ্যে শাসন ক্ষমতা বিস্তার করতে চেয়েছিল, অর্থাৎ পোপতন্ত্রকে স্থাপন করতে চেয়েছিল। তাহলে কি মধ্যযুগে কুসংস্কারগুলির মধ্যে যে মূল কুসংস্কারটি ছিল কি? পোপতন্ত্র। দেখো, কেবলমাত্র যদি তারা সাম্রাজ্যের মধ্যে তাদের ক্ষমতাকে কায়েম করে মানে ক্ষমতা স্থাপন করার চেষ্টা করে তাতে কোনো অপরাধ নেই, কিন্তু এই ক্ষমতাকে কেন্দ্রীভূত করে তারা বিভিন্ন অনৈতিক কার্যকলাপ করত, মানুষের ওপর অত্যাচার করত, তাদেরকে বিভিন্ন অজুহাতে তাদের জমি থেকে বিতাড়িত করত, এ ধরনের নানান কার্যকলাপ করত। সে জায়গাতে সেটি সাধারণ মানুষের কাছে সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম, যখন তোমরা বিশ্ব ইতিহাস বা এই ইউরোপের ইতিহাসকে জানতে চেষ্টা করবে, সেটিকে ভারতে ওই সময় কিভাবে নবজাগরণ ঘটেছিল বা ভারতের ঘটনা কিভাবে ঘটেছিল সেটির সাথে তুলনা করে বোঝার চেষ্টা করবে। তাহলে কি নিজেদের মধ্যে অনেকটা সুবিধা হবে এটাকে বোঝার জন্য। কারণ ইউরোপের ইতিহাস বা বিশ্বের ইতিহাসের নামগুলি আমাদের কাছে খুব অপরিচিত, যেমন পোপতন্ত্র, কনস্টান্টিনোপল, এ ধরনের নাম আমাদের সাথে পরিচিত নয়। যদি আমরা ভারতের সাথে ওটিকে তুলনা করে বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু খুব সহজভাবে আমরা বুঝতে পারবো। তাহলে এই যে পয়েন্টটি করা হয়েছে অতীতের পুনরুদ্ধার, তাহলে কি এই পোপতন্ত্রের মধ্য দিয়ে যেখানে ঈশ্বরের ক্ষমতাকে স্থাপন করে শাসন কার্য চালানো হয়েছিল সেটিকে ভঙ্গ করার চেষ্টা করা হয়েছিল এবং তার পূর্বে যেভাবে মানব কেন্দ্রিক শাসন ব্যবস্থা ছিল সেটিকে পুনরায় স্থাপন করার চেষ্টা করা হয়েছিল এই নবজাগরণের মধ্য দিয়ে। চতুর্থ যে পয়েন্টটি দেখো, নবজীবন দর্শন। নবজীবন দর্শন এর মানে কি না, এর মূল কথা হলো নতুন ভাবে জীবনকে চেনা, নতুন ভাবে জীবনের সাথে পরিচিতি লাভ করা।
কারণ যখন পোপতন্ত্র স্থাপিত হচ্ছে সেখানে মানুষের কোনো স্বাধীনতা থাকছে না, মানুষ তার বাক স্বাধীনতা হারিয়ে ফেলছে, নিজস্ব যে স্বাধীনতা সেটাও হারিয়ে ফেলছে। ঈশ্বরের ভয় দেখিয়ে মানুষকে নানান অজুহাতে নানান কাজ করানো হচ্ছে, সুতরাং মানুষ স্বাধীনভাবে কোনো কাজকলাপ করতে পারছে না। কিন্তু যখন এই পোপতন্ত্রের অবসান ঘটানো হলো নবজাগরণের মধ্য দিয়ে, সেখানে মানুষ কেন্দ্রিক নতুন জীবনধারা স্থাপনের চেষ্টা করা হলো। সেখানে মানুষের সাহিত্য চর্চা, শিল্পকলা ও অন্যান্য কার্যকলাপ স্থাপিত হয়েছিল। এবং এই নবজীবন দর্শের মূল যে কথা ছিল যে ঈশ্বর কেবলমাত্র তিনি বিশ্বের সৃষ্টিকর্তা, তিনি পৃথিবীকে তৈরি করেছেন, কিন্তু কখনোই তিনি মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ নন। মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ যে কথাটি বলা হয়েছিল, পোপরা বলেছিল যে তারা যাকে আশীর্বাদ করবে তার ভালো হবে, যাকে অভিশাপ দেবে তার খারাপ হবে। এটা কখনোই ঈশ্বর কোনো মানুষের ভাগ্য নির্ধারিত করতে পারে না। অর্থাৎ কি, কর্মফলের যে ধারা, কর্মফল যে বাদ, সেটি স্থাপিত হয়েছিল। আমাদের প্রাচীন গ্রন্থ, যদি আমরা ভারতের কথা বলি, আমাদের প্রাচীন গ্রন্থ বেদ, উপনিষদেও এবং গীতাতেও কিন্তু এ ধরনের কর্মফল বাদের কথা বলা হয়েছে। অর্থাৎ তুমি যে ধরনের কাজ করবে তুমি সে ধরনেরই ফল পাবে। তো সেই ধরনের মানুষ কেন্দ্রিক ধারা কিন্তু এই নবজাগরণের মধ্য দিয়ে স্থাপিত হয়েছিল, যে কারণে এটিকে নবজীবন দর্শন বলা হয়েছে। দেখো, সর্বশেষ যে পয়েন্টটি রয়েছে, কেন্দ্রস্থলে মানুষ। অর্থাৎ এই সম্পূর্ণ আলোচনাটির পূর্বে আমরা বলেছিলাম যে কেন্দ্রস্থলে মানুষ অর্থাৎ কি, এখানে বিভিন্ন ধরনের শিল্পকলা, চিত্রকলা এ ধরনের আলোচনারও সূত্রপাত ঘটেছিল। অর্থাৎ কি, শিল্পকলা, সাহিত্য, এই সমস্ত ক্ষেত্রেই আগের যে ঈশ্বরকে কেন্দ্রীভূত করে সাহিত্যগুলি রচনা করা হতো বা শিল্পকলাগুলি রচনা করা হতো, তার পরিবর্তে সেখানে মানুষ বা মানব জাতিকে কেন্দ্র করে, সাধারণ মানুষের জীবনযাত্রার, সাধারণ মানুষের জীবন চরিত্রকে কেন্দ্র করে এই সমস্ত সাহিত্যগুলি বা শিল্পকলাগুলির রচনা শুরু হয়েছিল। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নাম দেখো, লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি, যিনি একজন দার্শনিক এবং চিত্রকার উভয় ছিলেন এবং এই সময়কালের একজন উল্লেখযোগ্য চিত্রকর ব্যক্তি ছিলেন। তার উল্লেখযোগ্য চিত্রগুলির মধ্যে ছিল মোনালিসা এবং শেষ ভোজ। যেহেতু তিনি মানুষকে কেন্দ্র করে বা মানব জীবনকে কেন্দ্র করে তার চিত্রকলা গড়ে তুলতেন, তাই তাকে বিশ্ব মানব বলা হতো। তার মোনালিসা যে চিত্রটি ছিল সেটি মূলত একজন হাস্যময়ী সুকন্যার চিত্র ছিল, যেখানে একটি মেয়ে তার মৃদু হাসির সহিত দাঁড়িয়ে রয়েছে, এই ধরনের একটি চিত্র, যেটি বর্তমানে লুভের মিউজিয়ামে এটিকে সংরক্ষিত করে রাখা রয়েছে। এবং তার যে অপর একটি চিত্র, শেষ ভোজ, সেটিতে মূলত কি, যীশু খ্রিস্ট তার জীবনের শেষ পর্যায়ে যখন খাদ্য গ্রহণ করেছিলেন তার বন্ধু বান্ধবদের সাথে একই টেবিলে বসে, তো সেই চিত্রটিকে তিনি এখানে উল্লেখ করেছিলেন। এই চিত্রটি বর্তমানে মিলার চার্চ বা গির্জার দেওয়ালে এটিকে সংরক্ষিত করে রাখা হয়েছে। এবং তিনি যে কেবলমাত্র চিত্রকর ছিলেন তা নয়, উড়োজাহাজ, জাহাজ, রকেট এ ধরনের যে যান্ত্রিক উপাদানগুলি রয়েছে তার নকশাও তিনি তৈরি করেছিলেন। তাহলে এখানে লিওনার্দো দা ভিঞ্চির চিত্রতেও কিভাবে মানুষ কেন্দ্রিক বা মানব কেন্দ্রিক হয়ে উঠেছিল সেটি আমরা দেখে নিলাম। অর্থাৎ এই সম্পূর্ণ আলোচনাটিতে আমরা দেখে নিলাম নবজাগরণ ও মানবতাবাদ কি, নবজাগরণ কিভাবে সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়েছিল এবং তার মূল বৈশিষ্ট্যগুলি কি ছিল সেটিও আমরা আলোচনা করে নিলাম। নবজাগরণ সম্পর্কিত আজকের এই আলোচনাটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসবো। আরো এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুইন্স ফেসবুক পেজটিকে ফলো, লাইক ও শেয়ার করো। ধন্যবাদ। এডুইন্স, লার্ন, গ্রো, সাকসিড।